ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি এবং সাংবাদিক আকবর হোসেন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ। আমিরুল ইসলাম কাগজি, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। গতকাল বিএনপি সরকারের 5 মাস পূর্ণ হলো। প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেস ব্রিফিংয়ে অনেক কিছু বলা হয়েছে। আমরা জানি যে সাম্প্রতিক প্রধানমন্ত্রী 5 মাস পূর্ণ করলো এই পথ চলায়। তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে। আমরা একটু জানতে চাই 5 মাসের প্রাপ্তি নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এবং অপ্রাপ্তিও যদি কিছু থাকে সে ব্যাপারে একটু শুনতে চাই। আমিরুল ইসলাম কাগজি। ধন্যবাদ অনেক। ধন্যবাদ আমার সহ আলোচক আকবর এবং যারা ডিবিসিতে এই মুহূর্তে আমাদের কথা শুনছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে বর্তমান সরকারের 5 মাস আজকে পূর্তি হলো। 18 জুলাই, 18 ফেব্রুয়ারি তারা শপথ নিয়েছিল এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে তারা বিশেষভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরেকটা কার্ড হচ্ছে এখন বর্তমানে যেটা দেওয়া হেলথ কার্ড, এইগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো তো দেওয়া হয়েছে। এবং বর্তমানে প্রবাসীদের জন্য আরেকটি কার্ড চালু করা হচ্ছে ডেবিট কার্ড হিসাবে, তারা যাতে তাদের সম্মান, তাদের মর্যাদা, প্রতিপত্তি এগুলো যাতে প্রতিষ্ঠিত হয় এবং এইগুলো নিয়ে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সুবিধাটা পায়, মূলত নাগরিক সুবিধা, সম্মান, সেই সম্মানের জায়গাটা এনশিওর করার জন্যই এই কার্ডটা চালু করা হয়েছে। তো এইগুলো তো গেল, এবং এর বাইরে নতুন যে বাজেট দেওয়া হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান উদ্দেশ্যই ছিল যে শিক্ষাকে মানুষের সবচেয়ে উন্নত মানের শিক্ষা, প্রযুক্তিগত, কারিগরি সবকিছু মিলে জাতিকে শিক্ষিত করে তোলার জন্য তার প্রাণান্ত চেষ্টা। সেই দিক থেকে এবারের বাজেটে কিন্তু সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। 1,36,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র শিক্ষা খাতে, এবং এটা হচ্ছে জিডিপি 2%। অর্থাৎ এ জগৎ কখনোই আমরা দেখি নাই যে 1.3, 1.4, 1.5 এর উপরে যায় না। এইটা একেবারেই তিনি 2% নিয়ে গেছেন। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একেবারে স্বাধীনতার পর থেকে যদি আমি এই পর্যন্ত লক্ষ্য করি, তাহলে শিক্ষায় এত বড় বাজেট, মানে এত হারে বাজেট আর কখনোই ছিল না। আগে যাও ছিল তাও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও এটার মধ্যে রাখা হয়েছিল, আইসিটি কে এখানে রাখা হয়েছিল। এবার সব থেকে পৃথকভাবে এই শিক্ষাকে সামনে নিয়ে আসা হয়েছে, শিক্ষা বরাদ্দকে বাড়ানো হয়েছে। এবং এখানে এবার দেখবেন আমাদের গত 15-16 বছর ধরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে 2 নম্বরই যেটা বলে সেটাই হয়েছে। এবং বেশিরভাগ প্রতিষ্ঠানে 32,000 প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ে যে শুধুমাত্র একটা মামলার কারণে এই 32,000 প্রতিষ্ঠানে কোনো প্রধান শিক্ষক ছিল না, সেই জায়গায় এবার শিক্ষামন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সেটাকে দ্রুত নিরসন ঘটিয়ে তিনি বলেছেন যে প্রধান শিক্ষক ছাড়া একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এবং প্রাথমিক পর্যায়ে সাধারণ শিশুদেরকে, মানে যে শিশু জন্মগ্রহণ করার পরে 5 বছরের মধ্যে তার শিক্ষা অর্জনটা তার মৌলিক অধিকার, সেই অধিকারকে বাস্তবায়িত করার জন্য সকল শিশুকে বিদ্যালয়ে আনার জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। এবং প্রত্যেক শিশুকে ড্রেস দেওয়া, জুতা দেওয়া, তারপরে তার বই সবকিছু দিয়ে এবং শিক্ষাকে আনন্দময় করে তোলার জন্য তাদের মিড ডে মিল সেটা তো আছেই। এবং যে সমস্ত শিশু তার পরিবারে হেল্প করে, মানে আমাদের দেশে যেটা হয়ে থাকে, দরিদ্র পরিবার থেকে উঠে আসা যেসব শিশু তার বাবা মাকে পরিবারে সাহায্য করে, তাদেরকে নিয়ে আসার জন্য ওই পরিবারকে ইনসেনটিভ দেওয়ার কথাও বলা হয়েছে। ফলে শিক্ষা, মানে আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে আওতার মধ্যে আছে, আগামী 2045 থেকে 48 সালের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে, এই দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের জাতিকে, মানে
একটা সুশিক্ষিত এবং দক্ষ কারিগরি শিক্ষার মধ্য দিয়ে একটি দক্ষ জনগোষ্ঠী যদি গড়ে তুলতে না পারি, তাহলে এই জনগোষ্ঠী কিন্তু আমাদের জন্য একটা বোঝা হয়ে যাবে। এই বিষয়টি দীর্ঘদিন ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অনেকটা রিসার্চ করে, তার একটা বড় কয়েকটা রিসার্চ টিম রয়েছে, তারা এই টিমটা মূলত এই রিসার্চ করে বলেছেন যে আমাদের তরুণ সমাজকে মূলত দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে, যে কারণে এই শিক্ষায় বাজেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর যেটা বলার জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে হেলথ, স্বাস্থ্য খাতে এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে মানে বিগত দিনের চেয়ে সবচেয়ে বেশি, এবং এখানে সবচেয়ে বলা হয়েছে যে প্রিভেনশন, এবং তাদেরকে প্রিভেনশনের জন্যই মূলত এই হেলথ সেক্টরে বড় ধরনের নিয়োগ দেওয়া হবে, যারা পরিবারে মানে বাড়িতে বাড়িতে গিয়ে কোনো মানুষের যারা হয়তোবা অসুস্থ হতে পারে, অসুস্থ হওয়ার আগে কি কি খেলে পরে, কেমন ব্যবস্থা নিলে পরে একজন মানুষ অসুস্থ হবে না, অর্থাৎ তার একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপারে এই হেলথ সেক্টরে একদম প্রায় লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে দুইটা জিনিস, মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুইটা ক্ষেত্রে আমিনুল ইসলাম কাকুজি, আমরা আপনার কাছে ফিরবো। আমরা একটু আকবর হোসেনের কাছে যাই। জি আকবর হোসেন, আপনার মন্তব্য একটু শুনতে চাই। আমরা আমিনুল ইসলাম কাকুজির কথা শুনছিলাম। আমি এটাকে একটু মিশ্রভাবে দেখি। প্রথমে আমি কিছু পজিটিভ ব্যাপার বলি। একটা হচ্ছে যে এই সরকারের 5 মাসে 2টো পার্লামেন্ট সেশন হয়েছে, এবং পার্লামেন্ট সেশনগুলোকে আমি আমার দৃষ্টিতে বাংলাদেশে গত কয়েক দশকের মধ্যে মোটামুটি একটা ইফেক্টিভ পার্লামেন্ট সেশন হিসেবে দেখছি। এবং যদি পলিটিক্যাল এনভায়রনমেন্টের কথা বলি উইদিন দ্য পার্লামেন্ট, সেখানে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই মনে হচ্ছে, যেটা হয়তো ইতিবাচক আমাদের পলিটিক্সের জন্য। এবং পার্লামেন্ট যত বেশি ফাংশনাল হবে, সেটাকে আমরা ধরে নিতে পারি যে আমাদের হয়তো সংসদীয় গণতন্ত্রের যে যাত্রা, এটা আরো সুদৃঢ় হতে পারে। আর অন্যদিকে কিছু ব্যাপার প্রধানমন্ত্রীর, যেটা উনি নিজে ব্যক্তিগতভাবে হয়তো ওনার ফুটপ্রিন্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে যে উনি ওনার চলন বলনে একটা সাদাসিধে ভাব, এটা একটা লক্ষ্য করার মতো। এছাড়া ওনার যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি চিন্তা ভাবনা, এটাও একটা আমি প্রশংসার মতো দেখি। কারণ বাংলাদেশের মতো একটা দেশে একজন সরকার প্রধান যদি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে তিনি চিন্তা করেন, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করার কথা। বাট অন্যদিকে আমি যদি দেখি যে কি মানে হয়নি, যে আমরা কিন্তু অলরেডি 5 মাস হয়ে গেছে, তো আমরা যেটাকে কোট আনকোট হানিমুন পিরিয়ড বলতে পারি এটা সরকারের জন্য, এটা প্রায় শেষের দিকে। আর আর 1 মাস 2 মাস গেলে পরে সেটা শেষের দিকে, বা আমি ধরে নিলাম হয়তো আরো 6 মাস। কিন্তু যেটা হয়নি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা স্টিল অ্যালার্মিং, এবং এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতো কারণ আছে। এবং কারণ আছে আমি এই জন্য বলছি যে আপনি যদি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে না পারেন, তাহলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশের ভেতরে যারা ছোটখাটো বিনিয়োগ করতে চান তারাও উৎসাহিত হবেন না। তো এইটা একটা মাথায় রাখতে হবে। সেকেন্ড থিং হচ্ছে দুর্নীতি দমন কিংবা দুর্নীতির লাগাম টেনে ধরার ক্ষেত্রে সরকারের তেমন কোনো প্র্যাকটিক্যালি সদিচ্ছা দেখা যাচ্ছে না। দুর্নীতি দমন কমিশন নন ফাংশনাল হয়ে আছে, আজকে বেশ কয়েক মাস হলো। এই সরকার আসার পর থেকে আগের কমিশন রিজাইন করেছে। এই কমিশন পুনর্গঠনের ব্যাপারে কি করা দরকার, কি করা যায়, বা সরকারি অফিসগুলোতে দুর্নীতির প্রবণতা, আমি বলবো না যে দুর্নীতি মানে নির্মূল করা যাবে, বা দুর্নীতির প্রবণতা কমিয়ে আনার জন্য সরকার কি করছে বা সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। থার্ড থিং হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক কিছু সদিচ্ছা দেখাচ্ছেন, যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি উনি হতে চান, উনি গাছ লাগানোর কথা বলছেন, নানাভাবে বলছেন, বাট প্র্যাকটিক্যালি মাঠে কি হচ্ছে? মাঠে কিন্তু আমরা তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি। এক্সিকিউশন লেভেলটা খুবই দুর্বল। যেমন আপনি এখনো ঢাকা শহরে দেখবেন, যে শুধু আমি পরিবেশের কথাই বলি, এখনো ঢাকা শহরে কালো ধোঁয়া উড়িয়ে বাসগুলো কিন্তু চলাফেরা করছে, এবং সেখানে কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বা বিআরটিএ, তাদের কিন্তু কোনো এক্সিকিউশনের কোনো রোল আমরা দেখতে পাচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ডিবেটের জায়গা। যেমন যেটা জুলাই সনদ বা অর্থাৎ গণভোটের যে বিষয়টা, এইটার ব্যাপারে কি হবে? যদিও সরকার একটা কমিটি গঠন করেছে, পার্লামেন্টারি কমিটি, বিরোধী দল সেখানে নাম দেয়নি। আমি মনে করি বিরোধী দলের সেখানে নাম দেওয়া উচিত।
বাট আমি মনে করি যে এই সরকারের 5 মাসে রাজনৈতিক বিতর্কগুলোর একটা সমাধান হয়ে যাওয়া উচিত ছিল, কারণ আমরা এখনো পর্যন্ত অনেক বেশি আলোচনা করছি হচ্ছে আমাদের পলিটিক্যাল আইডিওলজি, সংবিধান কি হবে, হ্যাঁ, জুলাই অভ্যুত্থান কি, এই বিষয়ে। বাট মানুষের ওয়েলফেয়ারের যে জায়গাটা, এই ওয়েলফেয়ারের জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা খুব কম হচ্ছে। সো এইটাকে আমি পজিটিভ ওয়েতে দেখছি না। আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, এই সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর, এবং এই 5 বছরের মধ্যে সরকার বাংলাদেশে আগামী 5 বছরে যোগাযোগ ব্যবস্থাকে, অবকাঠামো উন্নয়নকে, এনার্জি সিকিউরিটিকে কোন জায়গায় নিয়ে যেতে চান, এটার কিন্তু কোনো ক্লিয়ার পিকচার আমরা এখনো পর্যন্ত জানি না। কারণ আপনি দেখুন, প্রত্যেকটা সরকারের কিন্তু একটা প্রায়োরিটি হওয়া উচিত আমাদের মতো দেশগুলোতে। এটা হচ্ছে অবকাঠামো উন্নয়ন এবং এনার্জি সিকিউরিটি, ল অ্যান্ড আকবর হোসেন, অর্ডারের কথা 5 তো মাসে কি বললাম। এত ক্লিয়ার পিকচার আসার কথা? গভর্নমেন্টের অফকোর্স, পিরিয়ডটা তো 5 অফকোর্স। মাস তো নো, নো, আসলে। না, না, অবশ্যই, অবশ্যই আসার কথা। এটা এটা তো সরকারের প্ল্যান। আমি তো বলছি না যে 5 বছরে 5 মাসে এটা বাস্তবায়ন করবে, 5 মাসে এটা বাস্তবায়ন করবে না। বাট হোয়াট ইজ দ্য প্ল্যান? এটার কোনো ক্লিয়ার পিকচার কিন্তু আমরা পাচ্ছি না। যেটা পাচ্ছি এটা হচ্ছে ভেইগ কথাবার্তা। হ্যাঁ, মানে ধরেন আপনি আগামী আগামী 5 বছর আপনার এই আর 4.5 বছরে আপনার ক্ষমতার মেয়াদ থাকাকালীন আপনি কি কি করতে চান, কতদূর পর্যন্ত যেতে চান এই জায়গাগুলোতে? 4টা জায়গা যেটা আমি বললাম, একটা হচ্ছে অবকাঠামো উন্নয়ন, এনার্জি সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড গভর্নেন্স। এই 4টা ইস্যু। আমি ব্যাপারটাকে ওভাবেই দেখি। জি, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় আছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে যুক্ত আছেন আমর ইসলাম কাগজি এবং আকবর হোসেন। ফিরছি আলোচনায়। আমর ইসলাম কাগজি, বিরতির আগে আমরা আকবর হোসেনের সাথে কথা বলছিলাম। উনি বেশ কয়েকটি কথা বললেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ক্লিয়ার পিকচার এখনো সামনে আসেনি, করাপশনের কথাও উঠে এসছে আকবর হোসেনের কথায়। জি, এখানে বোর্ড সাহেব যেসব কথা বলেছেন তার মধ্যে করাপশনের কথাটা বলেছেন। তো সুনির্দিষ্টভাবে কোন খাতে যে করাপশনটা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তিনি এখনো পর্যন্ত সেটা বলেন না। একটা ঢালাও একটা বক্তব্য যেটা শুনলাম যে করাপশন, দুর্নীতি হচ্ছে, এটা একটা কথা। আর সড়কের ব্যাপার, অবকাঠামো, আমরা কিন্তু বিগত দিনের সবচেয়ে দুর্নীতির যে বড় দাগে যদি মেগা প্রজেক্ট গুলো, সেটা ছিল সড়ক মহাসড়ক। আমরা এখনো পর্যন্ত, হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এই সড়ক মহাসড়ক গুলো হওয়ার কারণেই আমার আহ, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা দ্রুততম সময় যেতে পারি। কিন্তু সেই জায়গাগুলোতে যে হারে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কথাগুলো কিন্তু আমরা বলি না। এক পদ্মা সেতু যেটা 14,000 কোটি টাকায় হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু 32,000 কোটি টাকাতে চলে গেছে। আমাদের এখানে সবচেয়ে বড় সেতু বানানো হয়েছে কোনটা? রেল, মানে পদ্মা সেতুতে রেল সংযোগ, রেল যোগাযোগের ব্যবস্থাটা, সেটা করা হয়েছে 42,000 কোটি টাকা। এটা কিন্তু সব লোনের টাকা, এবং এটা আমাদের ঘাড়ের উপরেই চাপানো হয়েছে। জ্বালানির যে ব্যবস্থাটা করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে 10 বিলিয়নের মধ্যে 40 বিলিয়ন কিন্তু শুধুমাত্র দুর্নীতির কারণে চলে গেছে। তো এই দুর্নীতির মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা দুর্নীতি, এবং এটা আমাদের ঘাড়ের উপরে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু এখানে যে দুর্নীতির বোঝা সারা জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই দুর্নীতির বোঝাটা এখন আমাদেরকে বহন করতে হবে। এবং এইটা যদি আমাদের ঠিক শিক্ষা খাতে বা স্বাস্থ্য খাতে যদি আমরা ব্যয় করতে পারতাম, বিশেষ করে আমি বলবো যে গত 17 বছরে শিক্ষাকে যেভাবে মানে কলুষিত করা হয়েছে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া বিমুখ করে রাখা হয়েছে। আজকে যখনই একটু প্রশ্নপত্র বা একটু প্রশ্নে যখন দেখি একটু মানে একটু কঠিন, তাও কিন্তু অনেক ছাত্রছাত্রী বলে নাই যে কঠিন হয়েছে, যে কঠিন একটু হলেই পরে তারা আর পরীক্ষা দিতে চাচ্ছে না। তার কারণ তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে গেছে যে অটো পাস দিতে হবে। তারা অটো পাস পেয়ে পেয়ে এখন এমন একটা জায়গায় এসেছে, তারা বইয়ের কাছে যেতে চায় না, পড়তে চায় না। ফলে পড়তে না চাইলে পরে হবে কি, পুরা গোটা জাতি একটা মানে অশিক্ষিত, মানে আমি কি বলবো, অদক্ষ জনশক্তিতে পরিণত হবে। এই অদক্ষ জনশক্তি যখন আমরা বাইরে পাঠাবো, কোথাও মিডল ইস্টে যেখানে পাঠাই, সেখানে শুধুমাত্র একটা শ্রমের বিনিময়ে যা পেয়ে থাকে সেটাই হয়ে থাকে। তো আমরা সেই দিকে কিন্তু নজর দিইনি, নজর দিয়েছি মেগা মেগা প্রজেক্টের কাছে। এবং যেখানে আকবর সাহেব বললেন যে জ্বালানির ব্যাপারটা, মূলত আমরা যে জায়গাগুলো দেখি, সেটা বললাম যে একটা রূপপুরে যেটা করা হয়েছে, সেটা একেবারেই আমাদের ঘাড়ের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
আমাদের আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আমরা নিয়ে আসি, যেটা আমরা একই ভারতের কাছ থেকে 9 টাকা ইউনিট হিসাবে নিয়ে আসতে পারি, সেটা আদানির কাছ থেকে নিতে হয় আমাদের 18 টাকা পার ইউনিট। অর্থাৎ এই জায়গাগুলোতে যে দুর্নীতির জায়গাগুলো, আমাদের হয়তো এনার্জি কি হয়েছে সাফিসিয়েন্ট হলেও আমাদের তো ঘাড়ের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের বহন করতে কষ্ট হয়। তো এই দুর্নীতির লাগামটাই টেনে ধরার জন্য মূলত এখনো পর্যন্ত সড়কে বা অবকাঠামোগত জায়গাগুলোতে এবারের বরাদ্দ আমাদের 60 কোটি মতো আছে। এবং এটা সরকারের মূল উদ্দেশ্য ছিল, যেটা আমি এবার বলবো, যে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য যাদেরকে এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে তাদেরকেও কিন্তু, যে তারা যে শুধুমাত্র কাজের মানে নিজেরাই খেয়ে ফেলছে তা না, কিন্তু এটা তাদের হাত দিয়েও কিন্তু বিনিয়োগ হচ্ছে। আর এই বিনিয়োগ ছোট ছোট বিনিয়োগ, আমরা জানি যে ছোট ছোট বিনিয়োগেই কিন্তু কর্মসংস্থানের সুযোগ বেশি সৃষ্টি হয়। মেগা প্রজেক্ট, যেমন আমরা রূপপুরের কথা বলি, ওখানে কতজন, এত বড় প্রজেক্ট, কিন্তু ওখানে কতজন শ্রমিক বা কতজন মানুষ, কতজন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কিংবা আমরা যদি সেই পদ্মা সেতুতে কথা বলি, তা সেখানে কতজন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো সব বড় মেগা প্রজেক্ট। আমরা যদি বলি এই যে মেট্রো রেল ভালো হয়েছে, আমরা এখানে চলাচল করতে সুবিধা হচ্ছে, কিন্তু এই মেগা প্রজেক্টের কারণে আমাদের কতজন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে বর্তমান সরকার যে প্রান্তিক লেভেলে মানুষকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং অর্থনীতির মূল স্রোতধারায় নিয়ে আসার ক্ষেত্রে যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি এই উদ্যোগ সফল হলেই পরে পরবর্তীতে দেখবেন যে আগামী হয়তো 1 বছর আমাদের সরকার তো বলেছেন, যেটা 6 মাসও বলবো না, 7 মাসও বলবো না, যদি 1 বছরও যায়, তো 1 বছরের মধ্যে যে প্রজেক্ট নিয়ে, যে প্ল্যান নিয়ে, অন্তত বিশেষ করে জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এইটাই যদি করতে পারে, আগামী 5 বছরে যদি এই একটা উদ্যোগকে সফল করতে পারে, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে উন্নত দেশে পরিণত হবে, এটা আমি মনে করি। তার কারণ আমাদের খুব অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক মানুষ, বেশি সংখ্যক মেধা আছে, বেশি সংখ্যক হাত আছে। এই হাত এবং মেধা সবগুলো যদি কাজে লিপ্ত হয়, কাজে নিয়োজিত হয়, আপনি দেখবেন বাংলাদেশের ধারে কাছে দাঁড়ানোর মতো কোনো জাতি থাকবে না। এবং এই উদ্দেশ্য নিয়েই শিক্ষা যেমন বাজেট বাড়ানো হয়েছে, এবং স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে। এই দুইটাই যদি সফল হয়, বাংলাদেশ আগামী 5 বছর কেন, 5 বছরের পরে দেখবেন এই সুফলটা আমরা পাবো। এবং যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা সেই ডিভিডেন্ডের পরিপূর্ণ সুফল আমরা পাবো। আমরা একটু আকবর হোসেনের কাছে যাই। আমি ইসলাম কাগজ, আকবর হোসেন, আপনার কি কোনো জায়গায় ডিফার করার আছে কিনা? ডিফারেন্ট বিষয় না, আমরা তো এটা আলোচনা করছি, আমি আমার যুক্তিটা বলছি। যেমন ধরেন দুর্নীতির ব্যাপারটা এটা স্পেসিফিক, ধরেন আমরা যদি দেখি যে ঠিক আছে কোন প্রজেক্টে কত টাকা দুর্নীতি হচ্ছে, সেটার বাইরে হচ্ছে দুর্নীতিকে আমি দুইটা ভাবে দেখি। একটা হচ্ছে কিছু দুর্নীতি আছে যেটা আপনার ডে টু ডে লাইফকে আপনার প্রভাবিত করবে। যেমন ধরেন আপনি সরকারি অফিসগুলোতে যদি যান, আপনি বিআরটিএ বলুন, পাসপোর্ট অফিস বলুন, সিটি কর্পোরেশন, এই সমস্ত যে জায়গাগুলো আছে সেখানে আপনি এখনো যান, এই যে 2 বছর আগে পরিস্থিতি যা ছিল, 5 বছর আগে যা পরিস্থিতি ছিল, এখনো তাই পরিস্থিতি। এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। সো আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম যে যেই দুর্নীতিগুলোর লাগাম টেনে ধরলে পরে মানুষের ডে টু ডে লাইফ একটু স্বস্তি আসতে পারে, সেই জায়গাগুলোতে গভর্নমেন্ট কি করছে সেখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর পরের গুলো তো পরের হিসাব, কারণ সরকার এখনো 6 মাসে এসছে, তার আরো কি দুর্নীতি হবে না হবে, কারা কারা দুর্নীতি জড়িত হবে, সেগুলোর হিসাব নিকাশ হবে পরে। সেগুলোর হিসাব নিকাশ এখনই তোলার কোনো সুযোগ নেই। আচ্ছা, সেটা হচ্ছে ওই জায়গায়। আর দেখুন, আমরা মেগা প্রজেক্ট বলে একটা কথা হ্যাঁ চালু আছে, যে খরচগুলোতে, যে প্রজেক্টগুলোতে অনেক খরচ হয়, কিন্তু এর অর্থ আমি এই মনে করি না যে বাংলাদেশে একটা মেট্রো রেল হয়েছে, এই সরকার বা আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে যদি আরো 2টা বা 3টা মেট্রো রেল না হয়, তাহলে তো আমি এজ এ সিটিজেন আমি কিন্তু সেই প্রশ্নগুলো তুলবো যে তাহলে সরকার করলোটা কি। বা ধরেন যে ধরনের ইফেক্টিভ কানেক্টিভিটি তৈরি করা দেশের ভেতরে, আপনি যদি দেশের ভেতরে ইফেক্টিভ কানেক্টিভিটি তৈরি করতেন, আমি হচ্ছে যে প্ল্যানটা বুঝতে চাচ্ছি যে আপনার কি প্ল্যান আছে, যে আপনি একটা ভিশন তুলে ধরেন আমার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যে শুধু আমি উন্নত সড়ক ব্যবস্থা তৈরি করব এইটা কোনো প্ল্যান না, কিন্তু হচ্ছে আমি এই কাজগুলা করব, এই 5টা কাজ আমি করব সড়ক ব্যবস্থার ক্ষেত্রে বা রেল ব্যবস্থার ক্ষেত্রে, সেটা কি? তো সেটা তো বুঝতে পারছি না। দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই রেজিলিয়েন্ট,
গভর্নমেন্টকে যেটা করতে হয়, গভর্নমেন্ট অবকাঠামো এবং এনার্জি সিকিউরিটি এবং ল অ্যান্ড অর্ডারটা এনশিওর করলে মানুষ তার মতো করে অনেক কিছু তৈরি করে নেয়। বাংলাদেশের জনপদগুলো ওভাবেই তৈরি হয়েছে। সরকাররা কিন্তু ওগুলো গিয়ে একেবারে জায়গায় জায়গায় ঘর বাড়ি করে দিয়ে আসেনি, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে দিয়ে আসেনি। এগুলো হচ্ছে ফ্যাসিলিটেট করবে সরকার। তা আমি ওই জায়গাটাতে বুঝতে চাচ্ছি সার্টেনলি, মানে আপনার বড় প্রজেক্ট করতে গেলে বা যে কোনো ছোট প্রজেক্ট করতে গেলেও দুর্নীতির এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা কনসার্ন আছে। কিন্তু সরকারের ইফেক্টিভনেস তো ওখানেই প্রমাণিত হবে যে আপনি মানে কাজও করবেন, দুর্নীতিও চেক দিবেন। আমি বলবো না যে এটা করাপশন ফ্রি হবে, বাট যতটুকু এটাকে চেক দেওয়া সম্ভব, টলারেবল বা ওই ওই মাত্রায় নিয়ে আসা যায়। তো তাই বলে আমি অনেক কিছু করব না বা সেই পথে গেলে পরে আমার দুর্নীতি হবে, যেটা সম্ভাব্য কারণের এই কারণগুলোর ব্যাপারে আমি নিজেকে গুটিয়ে রাখবো, আমি ওই স্কুল অফ থটের নই। আমি মনে করি আমাকে কাজও করতে হবে, একসময় করাপশনকেও ট্যাকেল করতে হবে। দিস ইজ দ্য জব অফ এ গভর্নমেন্ট, এটাই আমার ধারণা। জি, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আকবর হোসেন, ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।